নমস্কার, শুরু করছি আজকের প্রস্তুতি। সকলকে স্বাগত স্বপ্নপূরণ ওয়ে টু সাকসেস চ্যানেলে। আজকের বিষয় গুপ্ত বংশের ইতিহাস। গুপ্ত বংশ সম্পর্কে সকল কোশ্চেন আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তাই আশা করছি আজকের ভিডিওটা দেখলে গুপ্ত বংশের সমস্ত কোশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। শুরু করছি আজকের প্রস্তুতি। প্রথম প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একদম প্রাথমিক প্রশ্ন। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। খ্রিস্টীয় 240 থেকে 280 খ্রিস্টাব্দ এই সময়টাতে শ্রীগুপ্ত রাজত্ব করেছিলেন। পরের কোশ্চেন আসছি, গুপ্ত বংশের দ্বিতীয় শাসক কে ছিলেন? প্রথম শাসক ছিলেন শ্রীগুপ্ত, দ্বিতীয় শাসক কে ছিলেন? দ্বিতীয় শাসক ছিলেন ঘটোৎকচ বা ঘটোৎকচা বা ঘটোৎকচ গুপ্ত। এটা 280 থেকে 319 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরে কোশ্চেন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। 319 খ্রিস্টাব্দ থেকে 335 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। পরের কোশ্চেন, গুপ্তাব্দের প্রচলন কে করেন? গুপ্তাব্দের প্রচলন কে করেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত 319 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন আসছি, গুপ্ত বংশের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত বংশের সরকারি ভাষা কি ছিল? এটি ছিল সংস্কৃত। সংস্কৃত ছিল গুপ্ত বংশের সরকারি ভাষা। পরের কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে পাটালিপুত্র বা পাটলিপুত্র। পরের কোশ্চেন, প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? গুপ্ত বংশের প্রথম প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? মহারাজাধিরাজ। কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, মহারাজাধিরাজ কার উপাধি ছিল? সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। পরের কোশ্চেন, কোন গুপ্ত রাজার অন্য নাম দেবগুপ্ত ছিল? দেবগুপ্ত কোন গুপ্ত রাজার আরেক নাম? সেটা যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেক নাম ছিল দেবগুপ্ত। পরের কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? দেবগুপ্ত ছাড়া ওর উপাধি কি ছিল? দেবগুপ্তর অন্য নাম ছিল, উপাধি কি ছিল? দ্বিতীয় চন্দ্র উপাধি ছিল বিক্রমাদিত্য, বিক্রমাঙ্ক দেবগুপ্ত, দেবরাজ, দেবশ্রী। এগুলো ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। পরের কোশ্চেন, পরের প্রশ্নে আসছি আমরা। পরের প্রশ্ন হলো, কোনটি গুপ্ত মুদ্রা সবচেয়ে বড় ভান্ডার ছিল? কোথায় কোথায় ছিল গুপ্ত মুদ্রা সবচেয়ে বড় ভান্ডার? যেটা ছিল বায়না মজুদ বলে একটা জায়গা, সেখানে 2000 স্বর্ণ মুদ্রা রয়েছে রাজস্থানের। পরের কোশ্চেন, গুপ্ত যুগে সোনার মুদ্রার নাম কি ছিল? গুপ্ত যুগে মুদ্রা ছিল সোনার মুদ্রা, সেই সোনার মুদ্রার নাম কি ছিল? সেটা ছিল দিনার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। গুপ্ত যুগে সোনার মুদ্রার নাম ছিল দিনার। পরের কোশ্চেন, আমরা দেখব। পরের কোশ্চেন হচ্ছে, কোনটি গুপ্ত মুদ্রার বৃহত্তম বন্দর? মানে গুপ্ত মুদ্রাতে বলা আছে বৃহত্তম বন্দর, গুপ্ত যুগে বৃহত্তম বন্দর কোনটি? সেটা ছিল তাম্রলিপ্ত বন্দর, বৃহত্তম বন্দর গুপ্ত যুগে। পরের কোশ্চেন, পরের প্রশ্নতে আসছি, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। এই কোশ্চেনগুলো উল্টো দিক থেকে আসতে পারে। হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। পরের কোশ্চেন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছিলেন? বা কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? সমুদ্রগুপ্তকে। দুটো কোশ্চেনই কিন্তু এখানে
উত্তর রয়ে গেল। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন ইতিহাসবিদ ভিনসেন্ট আর্থার স্মিথ। সমুদ্রগুপ্তকে বলেছিলেন ভারতের নেপোলিয়ন। পরের কোশ্চেন, পরের প্রশ্নতে আসছি আমরা। কবিরাজ বিক্রমাঙ্ক উপাধি কোন গুপ্ত শাসকের ছিল? কবিরাজ ও বিক্রমাঙ্ক এই উপাধিগুলো কোন গুপ্ত শাসকের ছিল? সেটা ছিল সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ। পরের কোশ্চেন, প্রয়াগ শিলালিপি বা এলাহাবাদ শিলালিপি কে রচনা করেছিলেন? প্রয়াগ শিলালিপি বা এলাহাবাদ শিলালিপি কে রচনা করেছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচনা করেছিলেন। পরের কোশ্চেন, গুপ্ত যুগে দুজন শ্রেষ্ঠ বিজ্ঞানীকে নাম কি? খুব বিখ্যাত দুজন বিজ্ঞানী ছিল গুপ্ত যুগে, সেটা হচ্ছে আর্যভট্ট ও বরাহমিহির। এটি ছিল গুপ্ত যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী। পরের কোশ্চেন, গুপ্ত যুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম কি? বৌদ্ধ দার্শনিক কে ছিলেন গুপ্ত যুগের? সেটা হচ্ছে বসুবন্ধু। বসুবন্ধু ছিল বৌদ্ধ দার্শনিক। পরের কোশ্চেন, পরের প্রশ্ন দেখো তোমরা, সমুদ্রগুপ্তের পরে গুপ্ত সম্রাট কে হয়েছিলেন? সমুদ্রগুপ্তের পরে গুপ্ত সম্রাট কে হয়েছিলেন? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের কোশ্চেন, পরের প্রশ্ন হলো গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কাকে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক বলা হবে? গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক অবশ্যই ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে বলা হয়। পরের কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? প্রথম সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। পরের কোশ্চেন, পরের কোশ্চেন আমরা দেখব মোহরৌলি শিলালিপি কোন দেবতার উদ্দেশ্যে কে নির্মাণ করেছিলেন? মোহরৌলি শিলালিপি নির্মাণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। একটু আনকমন কোশ্চেন গেল এটা। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে বিক্রমাদিত্য। পরেরটা দেখে নেব। পরেরটা আছে সিংহ বিক্রম উপাধি কোন গুপ্ত শাসক বা গুপ্ত সম্রাট গ্রহণ করেছিলেন? সিংহ বিক্রম উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের কোশ্চেন, আসছি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন কে কে ছিলেন? নবরত্নে বিখ্যাত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিল। সেখানে অমর সিংহ, কালিদাস, খপনক, আর্যভট্ট, ধন্বন্তরী, বরাহমিহির, বররুচি, বেতালভট্ট ও শঙ্খ। তাহলে কে কে ছিল? অমর সিংহ, কালিদাস, খপনক, আর্যভট্ট, ধন্বন্তরী, বরাহমিহির, বররুচি, বেতালভট্ট, শঙ্কু। এই নজন ছিল নবরত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। পরের প্রশ্ন, হচ্ছে নবরত্নের মধ্যে ধন্বন্তরী কে ছিলেন? ধন্বন্তরী কোন বিষয়ে পারদর্শী ছিলেন? বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে একজন, সেটি ছিল চিকিৎসা বিজ্ঞানী ছিলেন ধন্বন্তরী। পরের কোশ্চেন, পরের প্রশ্ন আসছি আমরা, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা? সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হলো সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি হচ্ছে আর্যভট্টের লেখা। পরের কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন পর্যটক ভারতে এসেছিলেন? সেটা হচ্ছে ফাওবিয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাওবিয়েন ভারতে এসেছিলেন, চীন দেশ থেকে এসেছিলেন। পরের কোশ্চেন, ফাওবিয়েনের লেখা বইটির নাম কি বা বইয়ের নাম কি? ফাওবিয়েনের লেখা বইয়ের নাম কি? বইটার নাম হলো ফো কুও কিং। ফো কুও কিং বা ফো কুও কিং কার লেখা? ফাওবিয়েন। পরের কোশ্চেন, কালিদাসের নাটকগুলি কি কি? কালিদাস অনেক নাটক লিখেছিলেন, তার মধ্যে অন্যতম দুটো নাটক হলো, আমরা দেখে নেব। অন্যতম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকাগ্নিমিত্রম। এই দুটো হচ্ছে কালিদাসের লেখা দুটো বিখ্যাত নাটক, অভিজ্ঞান শকুন্তলম আর মালবিকাগ্নিমিত্রম। পরের প্রশ্ন,
কালিদাসের প্রথম রচনা কোনটি? কালিদাস প্রথম কি লিখেছিলেন? প্রথম রচনা কোনটি? বিখ্যাত রচনা ঋতুসংহার কালিদাসের প্রথম রচনা। পরের কোশ্চেন, শূদ্রকের লেখা নাটকের নাম কি? শূদ্রকের লেখা নাটকটির নাম কি? একটা বিখ্যাত নাটক শূদ্র লিখেছেন, যেটা হচ্ছে মৃচ্ছকটিক। এটা মৃচ্ছকটিক মানে একটি মাটির খেলনা গাড়ি। এই মৃচ্ছকটিক কার লেখা, এই কোশ্চেনটা বেশি আসে। মৃচ্ছকটিক কার লেখা? সেটা হচ্ছে শূদ্রক। পরের কোশ্চেন, মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? আমরা দেখে নেব। মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন প্রথম কুমারগুপ্ত বা কুমারগুপ্ত বলে হবে। মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। পরের কোশ্চেন, পরের প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্নটা হচ্ছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে কুমারগুপ্ত বা প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন 427 খ্রিস্টাব্দে। 427 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন। খুব ভালো একটা কোশ্চেন। পরের কোশ্চেন আমরা দেখব, গুপ্ত যুগে তামার মুদ্রার নাম কি ছিল? স্বর্ণ মুদ্রার নাম দিনার আমরা আগে দেখেছি। তামার মুদ্রার নাম কি ছিল? সেটা হচ্ছে রুপিয়া। পরের কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ যজ্ঞ শুরু করেছে? সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন। পরের প্রশ্ন আমরা দেখব, গুপ্ত বংশের সর্বশেষ স্বীকৃত রাজা কে ছিলেন? সর্বশেষ স্বীকৃত রাজা কে ছিলেন? গুপ্ত বংশের সর্বশেষ স্বীকৃত রাজা কে ছিলেন? সেটা হচ্ছে বিষ্ণুগুপ্ত, চন্দ্রাদিত্য বা শুধু বিষ্ণুগুপ্ত। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? সেটা হচ্ছে স্কন্দগুপ্ত। পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে, দিল্লিতে যে লৌহ স্তম্ভ আছে সেটি কার আমলে নির্মিত হয়েছিল? কোন গুপ্ত সম্রাটের আমলে দিল্লির লৌহ স্তম্ভ নির্মিত হয়েছিল? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের কোশ্চেন, ভগবত গীতা কে কোন সময় রচনা করেছিলেন? ভগবত গীতা কে কোন সময়ে রচনা করেছিলেন? মহর্ষি বেদব্যাস গুপ্ত যুগে রচনা করেছিলেন এই ভগবত গীতা। পরের কোশ্চেন, অজন্তা গুহাচিত্র তৈরি হয়েছিল কোন যুগে? অজন্তা গুহাচিত্র তৈরি হয়েছিল কোন যুগে? সেটা হচ্ছে গুপ্ত যুগে, পঞ্চম থেকে সপ্তম শতাব্দী তে এটা তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, অজন্তা ও ইলোরার গুহা কোথায় অবস্থিত? এইগুলো গুপ্ত যুগে তৈরি হয়েছিল, আমরা দেখেছি পঞ্চম থেকে সপ্তম শতকে। এটা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত অজন্তা ইলোরা গুহা। পরের প্রশ্ন, অজন্তা ইলোরা গুহা কি সম্পর্কিত? কি নিয়ে অজন্তা ইলোরা গুহা আছে? সেটা হচ্ছে, দেখে নেবো আমরা, বৌদ্ধ স্থাপত্য। অজন্তার প্রাচীন বৌদ্ধ গুহা মন্দির রয়েছে। এই গুহাগুলোতে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের সম্প্রীতির নিদর্শন বহন করে। সম্প্রীতির নিদর্শন বহন করে এই অজন্তা ইলোরা গুহা চিত্র। পরের প্রশ্ন আমরা দেখব, গুপ্ত সময়ের বিখ্যাত গণিতবিদ কে ছিলেন? গুপ্ত সময়ের বিখ্যাত গণিতবিদ কে ছিলেন? সেটা হচ্ছে অবশ্যই আর্যভট্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আজকের এই ভিডিও নিয়ে তোমাদের মতামত জানাবে, এবং যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আরও আরও দরকারি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।